দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন স্বাগত আপনাদের সবাইকে। নিটোল টাটা ডেমোক্রেসি আরটিভির সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বিষয়, পরীক্ষায় অনিয়ম, নতুন প্রজন্ম কোন পথে। মূলত প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে যে আলোচনাটি চলছে এখন সর্বত্র, সেই প্রসঙ্গটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমার ডান দিক দিয়ে যদি পরিচয় করিয়ে দিই, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, তারপরে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান, আমার বাম দিকে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন, এবং তারপরে আছেন রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। স্বাগত আপনাদের চারজনকেই। আমরা আলোচনায় যাব। আলোচনায় যাবার আগে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলা যে টেলিভিশনের পর্দায় আপনারা কিছু টেলিফোন নাম্বার দেখবেন, সেই নাম্বারগুলোতে ফোন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, মতামত জানাতে পারবেন। আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করে আমরা আলোচনায় যাব। তবে আলোচনায় যাবার আগে এই বিষয়টিকে নিয়ে আরটিভিতে গত কয়েকদিনে যে রিপোর্টগুলো হয়েছে বিভিন্ন সময়ে, একটি রিপোর্ট দেখে তারপর আমরা আলোচনায় আসবো। আমরা একটা রিপোর্ট দেখতে চাই। রাজধানীর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ২০ নভেম্বর জেএসসি পরীক্ষার শেষ দিন। পরীক্ষা দিচ্ছে মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় ও মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে সৃষ্টি হয় এমন অভাবিত চিত্র। পরীক্ষার্থীরা সবাই ব্যস্ত উত্তর লেখায়, তবে নিজে নিজে নয়, সমবায়ী পদ্ধতিতে। আশপাশের সবগুলো কক্ষেও ছিল একই চিত্র। পরিদর্শকদের সামনেই চলছে এমন অনিয়ম। ক্যামেরা দেখে পরীক্ষার্থীদের সাবধান করে দেন পরিদর্শকরা। সমবেতভাবে সাবধান হওয়ার চিত্রই বলে দেয় ক্যামেরার আড়ালে এসব পরীক্ষা কক্ষে কি চলে। পরীক্ষায় বিঘ্ন ঘটবে এজন্য দায়িত্বরতদের কেউ কথা বলেননি। তবে ঘটনাক্রমে দেখা পাওয়া অন্য কেন্দ্রের একজন পরীক্ষক জানালেন তার অভিজ্ঞতা। যে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের হেড স্যার বা কোনো শিক্ষকরা, প্রতিনিধিরা আসেন, এসে বলেন স্যার একটু দেখেন। এখন এই অনুরোধ রাখতে গিয়া হলে মোটামুটি ছাড় দিয়ে রাখা হয়। পরীক্ষা শেষে একটি কক্ষে পাওয়া গেল সদ্য প্রস্তুত সৃজনশীল নকল। অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষা শেষে বেশ কয়েকজন পরীক্ষার্থী পরিচয় গোপন রাখার শর্তে জানায়, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর নিজ নিজ স্কুল থেকে কৌশলে এমন উত্তরপত্র পৌঁছে দেওয়া হয়। বাহক হিসেবে কাজ করেন স্কুলের পিয়ন, কেয়ারটেকার, অনেক সময় শিক্ষকরাও। শেষ দিনে এই উত্তরপত্র রেখে আসা হয় কেন্দ্রের বাথরুমে। অথচ সন্তানের পেছনে হাজার হাজার টাকা খরচ করা অভিভাবকরা এসবের কিছুই জানেনই না। এটাকে আমি স্বাভাবিক মেনে নেব না। এতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে, তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে না। মেধা যাচাই ভালো মন্দের বিচার থাকলো না, এটা যদি ওরা পায়ও। পরীক্ষার নামে আসলে কি হচ্ছে, কি শিক্ষাই বা নিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম? এমন অবস্থায় এ প্রশ্ন ওঠাই স্বাভাবিক। প্রতিষ্ঠানের জিপিএ ৫ বাড়াতে শিক্ষাগুরুদের এমন অপকৌশলকে আত্মঘাতী বলছেন শিক্ষাবিদরা। এ তো গেল পরীক্ষা কক্ষে অনিয়ম, কিন্তু এরপর উত্তরপত্র মূল্যায়নে পাওয়া গেল এর চেয়েও ভয়াবহ তথ্য। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্র মূল্যায়নে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা, যাতে লেখা আছে বানান ভুল, বাক্য গঠন, শব্দচয়ন, ভাষাগত দক্ষতা, হাতের লেখায় পরীক্ষার্থীর দুর্বলতা থাকলেও নম্বর কাটা যাবে না। এই শিক্ষার্থী ভবিষ্যতে কোথায় গিয়ে কি করবে, সে যা করবে ভুল করবে, এবং ভুল না শুদ্ধ সেটা সে আর বুঝতে পারবে না। নির্দেশনায় বলা হয়েছে, কেউ ফেল করলে সেই খাতা দেখতে হবে সহানুভূতি নিয়ে। পাশ করার জন্য কমপক্ষে ৩৩ পেতে হলেও ২৫ নম্বর পেলেই তা বিশেষ বিবেচনায় দেখতে হবে। এর বাইরে আছে কিছু মৌখিক নির্দেশনাও। অষ্টম শ্রেণীর মতো বুনিয়াদী পর্যায়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নের এমন নির্দেশনাকে আত্মঘাতী বলছেন পরীক্ষক ও শিক্ষাবিদরা। তাদের অভিযোগ, পাশের হার ও জিপিএ ৫ বাড়াতে নেওয়া হয়েছে এমন অপকৌশল। অনেকেই মনে করে যে কোনো রকম ভাবে যদি আমার ছাত্রকে আমি ভালো একটা রেজাল্ট দিয়ে বের করতে পারি, এটা আমার কৃতিত্ব। কিন্তু আসলে যে শেষ পর্যন্ত এটা কৃতিত্ব থাকে না, এটা দেশের জন্য বোঝা হয়ে
বোঝা হয়ে দাঁড়ায়, দেশের জন্য ক্ষতিকর হয়। পরীক্ষার নামে দেশের ভবিষ্যৎ কর্ণধারদের নিয়ে এমন ধ্বংসাত্মক নীতি ও কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসার আহ্বান রাখলেন এই শিক্ষাবিদ। যে আমাদের সবার এখন দায়িত্ব এই জায়গায়। একটি রিপোর্ট দেখলাম, রিপোর্টে আমাদের কাছে আরটিভির কাছে আরো বেশ কিছু রিপোর্ট ছিল। সেই বিষয়গুলো হচ্ছে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আগের পরের দিন যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির প্রশ্নপত্র আগের দিন ফাঁস হয়েছে এবং দেখা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে 70% থেকে কোনো কোনো ক্ষেত্রে 100% পর্যন্ত মিলে গেছে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যে প্রশ্নে পরীক্ষা হয়েছে। সেটা সময়ের কারণে আমরা আর এই রিপোর্টগুলো দেখাচ্ছি না, আজকে দেখাতে যাচ্ছি না। তবে বিষয়গুলো আমরা জানি, আরটিভির পর্দায় বা বিভিন্নভাবে দেখানো হয়েছে, অন্যান্য টেলিভিশনেও বিষয়গুলো দেখানো হয়েছে, পত্রপত্রিকাতেও বিষয়গুলো লেখা হয়েছে। দুটি দিক আমরা দেখলাম। আমি যদি প্রথমে একটু ডক্টর সাদাত হোসেন আপনার কাছে আসতে চাই। এখন একটি তো পরীক্ষার বিষয় নিয়ে দেখলাম, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে একটা লিখিত নির্দেশ আর একটি মৌখিক নির্দেশের কথা জানলাম। আরেকটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। আমি যে কথাটি বললাম যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে 70% মিলছে, কোনো কোনো ক্ষেত্রে 100% পর্যন্ত মিলে যাচ্ছে। আগের দিন ফাঁস হচ্ছে বা রাতে ফাঁস হচ্ছে পরের দিন যে পরীক্ষাটি। সামগ্রিকভাবে সংক্ষেপে যদি আপনার একটু মূল্যায়ন জানতে চাই। এই সময়ে এসে আলোচনা হচ্ছে যে আমাদের শিক্ষার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে, একেবারে শিশুদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে ক্রিমিনাল বানিয়ে ফেলছি কিনা, এই বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে। ডক্টর সাদাত হোসেন। পরীক্ষাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাতে মূল্যায়নের বিষয়টাই হচ্ছে তো পরীক্ষা। এখন আমাদের শিক্ষাই ধরেন, শিক্ষা ব্যবস্থাতে মূল একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে, আপনার শুনতে যেভাবেই লাগুক ভালো খারাপ, একটু ডিস্টিংশন আনা। এটা স্ক্রিনিং প্রসেস, যদি আপনি ইংরেজিতে বলেন স্ক্রিনিং প্রসেস। মানে ধরেন আপনি মাস্টার্স ডিগ্রি হোল্ডার, আর একজন হয়তো ক্লাস 8 পাস, আর একজন ব্যাচেলার ডিগ্রি হোল্ডার। এই 3 গ্রুপের মধ্যে আমি একটা ডিস্টিংশন করে ফেলবো দেখলে। যখন জানবো যে উনি মাস্টার্স ডিগ্রি একরকম, উনি জাস্ট একটা গ্র্যাজুয়েট ডিগ্রি আছেন, আমার একটা ধারণা হবে উনি এই টাইপের। এবং আর এই লোকটা হলো ধরেন ক্লাস 8 পাস, মানে এসএসসি পাস করে নাই, এর যোগ্যতা এর সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে। এটা প্রথম হলো মানসিক একটা ধারণা। তারপরে হচ্ছে আপনি যখন তাকে কর্মসংস্থান ইত্যাদিতে দিতে যাবেন, তখনও কিন্তু আপনি ওই স্ক্রিনিং প্রসেসটা ইউজ করেন, যে আপনি একটা যোগ্যতা দেন। যোগ্যতা মানেই তো আসলে আমার ক্যান্ডিডেট কমাই ফেলানো। একটা বড় উদ্দেশ্য হচ্ছে ক্যান্ডিডেট কমাই ফেলা। আমি সবাইকে ডাকবো না, যেহেতু সবাইকে সুযোগ দেয়া যাবে না, যেহেতু সবাইকে না, অনেকগুলি জিনিস আছে সবাই সুযোগ পেতে পারে। যেমন ধরেন বই লেখা, আপনি পড়াশোনা ক্লাস 2 পাস, ক্লাস 4 পাস, আপনি যদি বলেন আমি বই লিখবো, আমি একজন লেখক হতে চাই, আর একজন ধরেন পিএইচডি হোল্ডার, সেও লেখক হতে চায়, তো আমি ওকে বলতে পারবো না যে তুমি ক্লাস 8 পাস তুমি। কিন্তু সে যদি কোনো একটা চাকরির জন্য, কোনো একটা কাজের জন্য দরখাস্ত করে, তখন আমি এই ডিস্টিংশনটা করি। এবং এই ডিস্টিংশনটা গড়ে উঠে আলটিমেটলি কিন্তু পরীক্ষা বা মূল্যায়নের মাধ্যমে। সেই পরীক্ষা নিয়ে সেই মূল্যায়নটা যদি আপনার পদ্ধতিটা ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু আমার পুরো এডুকেশন সিস্টেমের একটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমি মূল্যায়ন করতে পারছি না, আমি মানুষকে ধরতে পারছি না যে তুমি এই লোকটা কি ধরনের। বর্তমান সময়ে যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ বিষয়ে কি আপনি মনে করছেন যে ধ্বংস? বর্তমান সময়ে যে অভিযোগটা, পরীক্ষাতে কিন্তু অনেক, একটা পরীক্ষা তো একটা প্রসেস, একটা পরীক্ষা একটা প্রসেস, একটা ইলেকশন একটা প্রসেস, এগুলির অনেক পদে পদে বহু জায়গায় দুর্নীতির কিন্তু স্কোপ থাকে। পরীক্ষাতে আপনি যেটা বলছেন এটা জাস্ট দুটা জিনিস, একটা প্রশ্নপত্র ফাঁসের কথা বলছেন, আর একটা মূল্যায়নে এই বোর্ড এগুলি যেটা করেছে। কথা হলো কিছু দুর্নীতি, যখনই একটা সিস্টেম থাকে সেখানে কিছু দুর্নীতি সবসময় থাকে, আগেও ছিল, এখন আছে, কিন্তু আগে এটা ব্যতিক্রম হিসাবে ছিল। আমরা ছোট বয়সও দেখছি, একেবারে ছোট বয়সে মানুষ যদিও নকল টকল তখনও সাপ্লাই হতো, তখনও আপনার এই যে বাথরুম, যেখানে বাথরুম বলেন বা এগুলি বলেন, গ্রামে তো আর অত বাথরুম থাকে না, ওই ইউরিনালের এখানে এগুলি পাওয়া যেত পরীক্ষাতে। এমনকি যেখানে আপনার ধর্মীয় দিয়ে পরীক্ষা হইতো, ধর্মীয় গ্রন্থটন্ত্র পর্যন্ত এসবে পাওয়া যেত। এগুলি নিয়ে আমরা হাসাহাসি করতাম যে এরা এই কাজটা করছে। এবং আমি দেখেছি যে ওই নকল সাপ্লাইয়ের জন্য যারা ফুটবল প্লেয়ার ছিল ভালো, তারা পরীক্ষা দিচ্ছে। আমরা আবার দেখছি যে লোকজন ফুর্তি করে। এখন তো আর বিষয়টি সেই পর্যায়ে নেই। এখন যেটা হচ্ছে মহামারী আকারে হয়ে গেছে, মহামারী আকারে, পার্টিকুলারলি এটা কিছু স্বাধীনতার পর থেকে হয়েছে। আমি ময়মনসিংহের এডিসি ছিলাম 1972-তে,
তো আমি এরকম পরীক্ষার হলের দায়িত্ব পড়ে এডিসি জানালে আমি গেছি এতে, তো ওখানে সব মানে অভিভাবকরা সব ঢুকে গেছে। প্রশ্ন হচ্ছে যে ওখানে হয়তো ক্যান্ডিডেট 40 জন, কিন্তু লোক ঢুকে আছে 100 জন। তো প্রশ্নপত্র কাকে দেবেন? তারপরে যখন আমরা একটু কড়াকড়ি করলাম, একেবারে অভিভাবকরা মিলে স্লোগান দিল, নকল ধরার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। তো এখন এগুলি হয়েছে, এবং আগেও ছিল প্রশ্নপত্র ফাঁসের আগেও ছিল 1962-তে ম্যাট্রিক পরীক্ষা যেটা ছিল সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কিন্তু ওই যে আমি বলেছি ওইটা ছিল ব্যতিক্রম। এখন হয়ে গেছে এগুলি সিস্টেমে মানে কমার্শিয়ালাইজড হয়ে গেছে, সিস্টেমের মধ্যে হয়েছে, হাজার হাজার লোক এগুলি করছে, এগুলি একটা ব্যবসার মতো হয়ে গেছে। কিন্তু আগে ছিল না। জি, আমি আপনার কাছে আবার ডক্টর মিজানুর রহমান, আমরা অনেকগুলো বিষয় নিয়ে সুনির্দিষ্ট করে যদি আসি, একটি হচ্ছে দুটি জায়গা আপনার কাছ থেকে জানা। একটি হলো মূল্যায়নের ক্ষেত্রে বোর্ডের নির্দেশের একটি জিনিস দেখলাম, পরীক্ষা কোন পদ্ধতিতে হচ্ছে, এটি আসলে একটি রিপোর্ট একটি জায়গার, কিন্তু সারা দেশের চিত্র মোটামুটি এর বাইরে নয়। আর একটি প্রশ্নপত্র ফাঁসের জায়গায়, যদি সুনির্দিষ্ট করে বলেন। প্রথমে বলি, এই একটা জিনিস টাইপ করা দেখানো হলো, তো একদম টাইপ করা জিনিসই সব নির্ভরযোগ্য হয়, আমি এটা নির্ভরযোগ্য হয় না বলতে কি বোঝাচ্ছেন? আমি আমার পরিবারের একজন সদস্য ঢাকা বোর্ডের হেড এক্সামিনার, তাকে আমি আসার আগে জিজ্ঞেস করে আসছি এরকম কোনো চিঠি তাকে দেওয়া হয়েছে কিনা যে সবাইকে পাশ করে দিতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা লিখিতভাবে তাকে দেওয়া হয়নি, এবং যিনি বলছেন উনি আমার পরিবারের সদস্য। তো এইটা টাইপ করা কিছু একটা থাকলে এটা বিশ্বাস করতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো। এইটাও একটা ব্যাপার। আরেকটা যেটা ডক্টর সদস্য যেটা বলছেন, এই নকল করার বিষয়টা নতুন করে, এই যে একটু আগে যে স্কুলটাকে দেখানো হয়েছে, স্কুলটার যে চিত্রটা, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছিল সেখানে, এই অব্যবস্থাপনার কারণে একবার প্রথম দিন পরীক্ষা নেওয়ার পরে এরপরে এই কেন্দ্র কিন্তু আমি বাতিল করে দিয়েছি। এটা হলো একটা দুটো স্কুলের বিশেষ পরিচালনা পর্ষদ বলেন বা স্কুলের শিক্ষক মন্ডলের, সেম ঘটনা আপনি রাইফেল স্কোয়ারে গিয়ে দেখেন, অথবা উদয়ন স্কুলে গিয়ে দেখেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে গিয়ে দেখেন, এরকম দৃশ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? এই বিচ্ছিন্ন ঘটনা না, এরকম আরো আছে। এরকম স্কুল আছে যেগুলো ওই এক ধরনের প্রতিযোগিতা করে ছাত্রদেরকে এটা বলছেন আপনি সামগ্রিক চিত্র না, নয়? আপনি বললাম, আমি তো বললাম সেটাই বলছি, স্কুলগুলোর কথা বলছি, স্কুলগুলোর কথা সামগ্রিক চিত্র নয়। সামগ্রিক চিত্র তো অবশ্যই নয়, সেটাই অবশ্যই না। আরেকটা হচ্ছে, আর অভিভাবক যে ঢুকে পড়া, এটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় এরকম রিপোর্ট পাওয়ার পরে এই স্কুলের কেন্দ্র আমি বাতিল করে দিই। যাই হোক, এটা আশা করি বোর্ডও সেটা করবে। জিনিসটা আরেকটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের জায়গা। না, এটা আরেকটা প্রশ্নপত্রের ব্যাপারটা পরে আসছে, আগে আমি বলে নিচ্ছি যে যেখানে সমস্যাটা হচ্ছে, যদি এরকম নির্দেশনা কোনো জায়গায় কোনো বোর্ড থেকে মৌখিকভাবে দিয়ে থাকে, তাদের অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা মূল ধারণাটা হচ্ছে যে ড্রপ আউটের সংখ্যা যেন কম দেখানো হয়। কারণ আমাদের এখন অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে যেখানে 33 লক্ষ পরীক্ষা দিচ্ছে, আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 11 লক্ষ। অর্থাৎ ক্লাস 8 থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত যেতেই 1/3 ঝরে যাচ্ছে। তো এটা একটা সমস্যা, শিক্ষার তো অবশ্যই একটা সমস্যা, এবং এটা কমানো আমাদের কর্তব্য। এবং সেই কারণে এটা আমি বলছি, এই অ্যাপ্রোচটাতে গিয়ে কেউ যদি মনে করে থাকে ফেল করাটাই বোধহয় ড্রপ আউটের অন্যতম কারণ, এখানটাই ভুলটা হচ্ছে। সেখানে অন্য কারণগুলো কি, ড্রপ আউটের অন্য কারণগুলো কি, সেগুলো যদি বের করা যেত এবং সেগুলো চিহ্নিত করে, আমাদের মাননীয় সচিব এখানে আছেন, সেগুলোকে আমাদের আসলে আইডেন্টিফাই করার দরকার। তাইলে কিন্তু ওই শিক্ষকরা যারা মনে করে যে ফেল করলেই ড্রপ আউটের সংখ্যা কমে যাচ্ছে, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার স্কুল হেয় প্রতিপন্ন হবে, অথবা আরো বেশি ছাত্র অ্যাট্রাকশন আমি করতে পারবো না, এই প্রবণতাটা কিন্তু রোধ করা যাবে। প্রশ্নপত্র ফাঁসের জায়গায় একটু বক্তব্য শুনে আমরা। প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টা, এটা মনে করেন সমস্ত বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং হাজার হাজার লোকের মাধ্যমে এটা প্রবাহিত হচ্ছে। একবার লোক একজন প্রশ্ন করে, সেই লোক আবার একজন টাইপ করে, একজন মডারেশন করে বিজিপ্রেসে ছাপা হচ্ছে, হাজার হাজার প্যাকেট করা হচ্ছে, এগুলোকে দেশের কুরিয়ার সার্ভিসে বা দূর দূরান্তে পাঠানো হচ্ছে। এইটার সমূহ সম্ভাবনা আছে এই বছর যেরকম হয়েছে, এবং ভবিষ্যতেও যদি একই পদ্ধতি অব্যাহত থাকে, কেউ না কেউ অভিভাবকদের মধ্যে, অভিভাবকরা কোন পর্যায়ে গেছে, শুধু সিস্টেমের মধ্যে আপনার ফাঁস হওয়ার সুযোগ রয়ে গেছে। বলছি যে অবশ্যই আছে, সিস্টেমের মধ্যে অবশ্যই সুযোগ আছে, এবং এটা আরো চলবে। সাদাস সাহেব যেটা বললেন যে ছাত্ররা টুকিটাকে নকল করতো, অনেকদিন থেকেই করে, এটা বহু ব্রিটিশ আমল থেকেই করে, কিন্তু গার্জিয়ানরা এইভাবে ইনভলভ হওয়া, গার্ডিয়ানরা লক্ষ টাকা খরচ করে তার
পঞ্চম শ্রেণীর ছাত্রের জন্য প্রশ্ন আমি আবার আসবো আপনার কাছে। এটা আবার তার সন্তানকে দেয়া, এটা হচ্ছে টোটাল আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমি আবার এটা আসবো আপনার ছাত্রদের কাছে। দোষ, শিক্ষকদের দোষ আমি দিয়ে কোনো লাভ আমি নেই। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার কাছে পরে আসবো, তার আগে নজরুল ইসলাম খান, আপনি সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই যে অভিযোগগুলো আসছে, আমরা যেটা দেখলাম বা এর বাইরেও আমরা জানি, প্রশ্নপত্র ফাঁস একটি ব্যাপার, মৌখিক নির্দেশনা পাশ করিয়ে দেয়া, মূল্যায়ন করার ক্ষেত্রে যে নির্দেশনা, লিখিত নির্দেশনা, এই যে ব্যাপারগুলো ঘটছে, এই অভিযোগগুলোর আসলে জবাবটা কি? প্রথম যেটা পাশ করিয়ে দেওয়ার বিষয়, সেটা যদি আমি বলি তাহলে আমি একটু বোঝার চেষ্টা করেছি। আমি 2 মাস মতো এখানে জয়েন করেছি, তো না, বোঝার তার আগে আপনি প্রাথমিক শিক্ষা না ওইখানেই ছিল করেছি। এডিশনাল সেক্রেটারি, আপনি অনেক না, সেটা পুরানো কথা। আমি যদি বর্তমান যাই হোক, কথা বলি, বলেন, আপনি শুনি। এই অভিযোগটা কিন্তু যে পাশ করিয়ে দেবে, এই অভিযোগ এর আগে আমি শুনিনি কখনো। কোন এর আগে বলতে আপনি কখন বোঝাচ্ছেন? কতদিন? এখন এর আগে আমি 2008-9 আমি শিক্ষা সেই সময় অভিযোগ মন্ত্রণালয়ে আসেও ছিলাম। এই ধরনের অভিযোগ আমি শুনিনি। 2008 তো এই অভিযোগ আমি আসেনি। এখানে জয়েন করার আগেও আমি শুনেছি, শোনার পরে আমি একটু কৌতূহলী হয়েছি, এবং আমি যেহেতু পরবর্তীকালে পোস্টিং হয়েছে, আমি চেষ্টা করছি। আমি শরীয়তপুরে গিয়েছিলাম, তো সেখানে আমি গ্রামে জিজ্ঞাসা করেছি, আরো অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি যে বোর্ড থেকে এরকম কোনো ইনস্ট্রাকশনস আছে কিনা যে পাশ করিয়ে দিতে হবে বা নম্বর বেশি দিতে হবে। আমি শরীয়তপুরেই খালি শুনেছি যে না, এটা বলেছে, কিন্তু বোর্ড থেকে না। কে বলেছে? তো প্রধান এক্সামিনার যে থাকে সেরকম কথা বলেছে। তখন আমি এটা বোঝার চেষ্টা করেছি, তো আমি দেখেছি যে এটা মানে বোর্ড থেকে বলেছে এরকম কোনো প্রমাণ আমি পাই না। আমি যদি শিক্ষা সচিবের বাইরে থেকে অনুসন্ধান করি, তাহলে আমি দেখি যে বোর্ড থেকে বলেছে এরকম কোনো কিছু পাওয়া যায় না। বিচ্ছিন্নভাবে 1-2 জায়গায় এরকম বলেছে যারা, সেরকম আমি কিছু প্রমাণ পাই, কিন্তু এটা অফিসিয়ালি যে বলা হয়েছে তা কিন্তু না। এই যে চিঠিটি দেখলাম আমরা, এর বিভিন্ন কারণ আছে আমার মনে হয়। অনেক বিভিন্ন মতের, অনেক পথের, অনেক চিন্তা চেতনার মানুষ আছে, তারা বলতে পারে বিচ্ছিন্নভাবে। সরকার থেকে বা সিস্টেমেটিক ওয়েতে বলা হয়েছে বলে আমি অন্তত দেখি না। দেখেননি, কিন্তু আমার কাছে এরকম তথ্য আছে যে আসলে বলেছে 2-1 জন, এটা কিন্তু সত্যি। তো এটা কেন হয়েছে সেটা বলে, এর ঠিক একইভাবে যে এই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা, এটা অনেক সময়, আমি কালকেও ছিলাম, অনেকে বলে না সরকার থেকে এটা এনকারেজ করা হচ্ছে, আসলে ঠিক না। যেমন কেন প্রশ্নপত্র ফাঁস হতে পারে, এখন আরো সম্ভাবনা কেন বেশি হয়েছে, তার কারণ হচ্ছে এমন টেকনোলজি আসছে যে আমি কলম বুলিয়ে নিয়ে যাব, ছোট্ট একটা জিনিস, ডিভাইস, সাথে সাথে কিন্তু স্ক্যান করে এবং একই সাথে অনেক দ্রুত, অনেক একই সাথে সুযোগ ওয়াইফাই এর আছে, মাধ্যমে জি, চলে যাবে। চলে তো যাবে, সেরকম কলমও পাওয়া যায়, জি। ছোট, যে ধরলে এটা অনেক রকমের ডিভাইস আছে, সেটা ডিভাইস আমরা আছে। জানি, হ্যাঁ। তো যেখানে প্রশ্ন প্রিন্ট হয় বিজি প্রেস এই স্টুডিওর কাছেই, সেখান থেকে আমরা একটু সেটাও আমি বোঝার চেষ্টা করেছি কেন এটা হচ্ছে। প্রায় 262 জনের বা 32 থেকে 62 জনের এই প্রশ্ন দেখার সুযোগ হয় যেখানে ছাপা হয়, এবং এটা হাইলি অটোমেটেড না। যদি এমন সিস্টেম থাকতো যে ফুল অটোমেটেড হতো, যখন প্রশ্নটা দিল, দেওয়ার পরে প্রিন্ট হবে, প্যাকেজিং আমরা হবে ওই অটোমেটিক, জায়গার আলোচনাটিতে আসবো। তাহলে আমি সম্ভাবনা কম জি, থাকতো। কম থাকে না। আমি আপনার জি। কাছ থেকে যেটা জানতে চাই, এই যে ফাঁস হওয়ার প্রসঙ্গ আসছে, সরকারি পর্যায়ে থেকে তো স্বীকারই করা হচ্ছে না যে ফাঁস হয়েছে। যেদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পত্রিকা আসলো, সেদিন মন্ত্রণালয় থেকে আসলো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট। পরের দিনের প্রশ্ন 100% মিলে গেল। এইটার কারণটা কি? দেখুন, এটা আলাদা একটা মন্ত্রণালয়ের, কিন্তু আমার এখানে যে একটা পরীক্ষা হয়েছে ভেরি রিসেন্টলি, শিক্ষা মন্ত্রণালয়ের, যেটা 8ম শ্রেণীর, যেটা জেএসসি বা জেডিসি বলে, সেটার কথা আমি বলতে পারি ভেরি রিসেন্ট কিন্তু হয়েছে এটা। এখানে আমি মনিটর করেছি, এবং কিছু লোকে কিন্তু এক্সাক্ট প্রশ্ন ছাড়াও এমনি প্রশ্ন একটা ছড়িয়ে বলছে যে বিক্রি করতে চেয়েছে কেউ, এবং আমরা প্রায় 20-25 জনকে আমরা ধরেছি। এর ভিতরে কোচিং সেন্টারও আছে, আবার মিডিয়া কর্মীও আছে কিন্তু এর ভিতরে, এবং অনেকে জানে না, মিডিয়াতে আসেনি। মিডিয়া কর্মী থাকুক, পরিচিত থাকুক, যাই থাকুক, সরকারের দায়িত্ব ব্যবস্থা নেয়া। সেটা আমি বলছি যে এটা সরকারের। আমরা কিন্তু অনেকটা ফাঁদ পাতার মতো চেষ্টা করেছি যে কারা এটা করছে। যদি মিডিয়াতে আসে আর কিংবা ফেসবুকে আসে, আসার সাথে সাথে যদি এটা ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু আরো বেশি স্প্রেড করে। আসার সাথে সাথে আমরা এই জেএসসি জেডিসি পরীক্ষার সাথে সাথে আমরা লোকেট করার চেষ্টা করেছি কোন জায়গা থেকে হচ্ছে এবং কে করছে, এবং সেটা বের করে আমরা কিন্তু কক্সবাজার থেকে অ্যারেস্ট করেছি, বগুড়া থেকে অ্যারেস্ট করেছি, জামালপুর থেকে অ্যারেস্ট করেছি, এবং মিডিয়াতে কিন্তু অনেক কিছু আসে। আপনি আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে করেছেন, কিন্তু খুবই ডিফিকাল্ট একেবারে বন্ধ করা। তার কারণ একেবারে বন্ধ করার প্রসঙ্গে আমরা যে সূত্রটা পাচ্ছি, সেটাতে মনে হচ্ছে
যে এই প্রিন্টের পরে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম না, সেখান ধরেন থেকে আপনি যদিও ফাঁস হওয়ার ঘটনা জি, পাচ্ছেন না। আপনি মনে যদি এই হচ্ছে যেন- মন্ত্রণালয়ের নন, কিন্তু তারপরেও ধরেন এই যে প্রাথমিক শিক্ষার, আমি এই মুহূর্তে কমপক্ষে 20টা ওয়েবসাইটের ঠিকানা বলতে পারবো, সেইখানে টেলিফোন নাম্বার সহ ঘোষণা দেয়া হয়েছে যে এত টাকা এইভাবে দিবা, কিন্তু গত 4-5 দিনে সরকারি পর্যায় থেকে ওই জায়গাগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো নজির আমরা দেখিনি। কিন্তু আমি আমার মন্ত্রণালয়ে যেটা বলি, আপনারা যদি আপনার দেখেন যে মন্ত্রণালয়ে আলোচনা করতে গেলে একটু পিছনে ফিরে সেখানে যেতে কিন্তু হবে। আমি চেষ্টা করেছি যে ব্যবস্থা আমরা নিতে। কিভাবে সাথে সাথে করা যায় এবং আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু মাহমুদুর তৎপর হলে রহমান- আমার মানে কিছুটা ঠেকানো সম্ভব। জি আমি আসবো, একটা তো ঠেকানো সম্ভব, প্রসঙ্গটি আলোচনা হচ্ছে। আরেকটি প্রসঙ্গ, প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে এটা তো আমরা স্বীকারই করছি না। আগের দিন যেটা বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, পরের দিনের প্রশ্নপত্র ফাঁসে 100% মিলে যাচ্ছে। সেই সময় আর মন্ত্রণালয়ের তেমন কোনো বক্তব্য দেখা যাচ্ছে না, আর যে রিপোর্ট দেখলাম তার প্রেক্ষিতে সবকিছু মিলিয়ে মাহমুদুর রহমান মান্না সবকিছু মিলে মানে যেটা দেখালেন, যেটা দেখালাম প্রশ্নপত্র ফাঁস বিষয়ে দেখা গেল, এটার কোনো অন্য এক্সপ্লেনেশন হতে পারে। ইটস এ স্পেস, ঘটনাটা ঘটেছে, যেটা সামগ্রিক নয়, বলা হচ্ছে এটা সামগ্রিক চিত্র নয়, একটি এখন জায়গা সামগ্রিক নয় কখন বলতে পারেন আপনি? যদি সামগ্রিক ইনভেস্টিগেশনটা করেন, সেটা কি করা হয়েছে এরকম রিপোর্ট আবার জানি না। কোন সময় এই রকম অভিযোগের প্রেক্ষিতে সামগ্রিক ইনভেস্টিগেশন আমি করতে দেখিনি। আগে তো আপনি পার্টিকুলারটা করবেন, যেখানকার ঘটনাটা দেখানো হলো বা রিপোর্টেড হলো সেখানকারটা আপনি ধরবেন। ওটার একটা লিঙ্ক হতে পারে, চেইন হতে পারে, সামগ্রিক হতে পারে তখনই যখন এটা একটা সামগ্রিক টিম বা একটা কর্মপ্রয়াস থাকে। একটা জায়গাতে একটা বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে এই ধারণা করা একটু মুশকিল। কেন? এটা তো একটা প্রশ্নপত্রের বিষয়, এরকম না যে এটা কেবলমাত্র বিচ্ছিন্নভাবে একটি স্কুলের একটি পরীক্ষা। মোস্টলি এগুলো বোর্ডের পরীক্ষা বা ইয়ের পরীক্ষা। তো এরকম একটা জিনিস যদি এক জায়গায় ফাঁস হয়ে থাকে, আরেক জায়গায় হয়নি, তার মানে ওখানে কোনো লিঙ্কিং এর সমস্যা আছে, না হলে বিষয়টাকে আপনি সামগ্রিকই মনে করতে হবে। এই অর্থে যারা বলছেন বা যারা ভাবছেন যে সামগ্রিকটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তারা বিষয়টাকে খাটো করে দেখার চেষ্টা করছে। আমি মনে করছি যে এই অ্যাপ্রোচটা কারেক্ট না। যদি এমন হতো, ধরেন যে হঠাৎ করে এটা জানলাম, প্রথম জানলাম, তাহলে হয়তো এরকম বলার সুযোগ ছিল। কিন্তু এটা বহুদিন ধরে অভিযোগ শোনা যাচ্ছে এবং বহুদিন ধরে এটা প্রথম ডিনায়ালের পরে শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়েছে। যে কারণে আমি মনে করি যে আমাদের সিরিয়াস হওয়া উচিত। এই ঘটনাগুলোর বাস্তবতা আছে, এগুলোর সলিউশন করবার জন্য বা এগুলোর নিষ্পত্তি করবার জন্য আমাদেরকে অন্যভাবে পদ্ধতি নেওয়া উচিত। মানে দুঃখজনক এই যে আপনি সবশেষে যে কথাটা বললেন, একদম প্রাইমারি লেভেলের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপার, দ্যাট ওয়াজ অন দি ফেসবুক। তো তারপর অনেকে মনে করছে না ঠিক না, এটা ওইটা মেলা, কিন্তু পরে তো দেখা গেল এটা বলার সুযোগ নেই যে ঠিক নয়। হ্যাঁ, এটা নাই, কোনো শীত ঠিক কয়েকশো প্রমাণ দেয়া সম্ভব কিন্তু এখনো, এই মুহূর্তে প্রমাণ দেয়া সম্ভব। কিন্তু শিক্ষামন্ত্রী বললেন যে আমরা দরকার লাগলে ফেসবুক বন্ধ করে দিতে পারি। মানে দিস এগেইন আর একটা, মানে কি বলবো, ধরেন মানে শিক্ষামন্ত্রী যিনি, ব্যক্তিগতভাবে তাকে আমি খুব সম্মান করি, আমাদের বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো, সজ্জন, সবকিছুর পরেও এইটা কিরকম করে বলতে পারেন যে ফেসবুক বন্ধ করে, এটা কোনো সলিউশন তো হইতেই পারে না। তার মানে উনিও গভীরভাবে দেখেননি। সামগ্রিকভাবে শিক্ষা মন্ত্রণালয় বলেন, সরকার বলেন, শিক্ষা ব্যবস্থার যে নৈতিকতায় ধস নামছে, শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস সহ সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাই একটা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তো স্বীকার করছে না কেন যে ফাঁস হচ্ছে? স্বীকার না করলে তদন্ত হবে কিভাবে? তদন্ত না হলে ঠেকানোর প্রসঙ্গ আসবে কিভাবে? এটার পেছনে আমি মনে করি যে একদম রাজনীতি। মানে এই যে অভিযোগ একটা আছে, মানে এখন হয় কি, ধরেন এগুলো আপনি প্রমাণ করবেন কেমনে? যেমন বলে না যে রেপ যদি হয় সাক্ষী নিয়ে এসো, তো কে সাক্ষী দিতে যাবে? এই ক্ষেত্রে তো প্রমাণ করা সম্ভব না, এখানে প্রমাণ করা সম্ভব, কিন্তু আপনি ডিনাই করছেন কেন? আপনি সেটাই যদি প্রশ্ন। স্বীকার করেন তার দায়িত্বটা তো আপনার ঘাড়ি সেটাই। আসলো। আপনি একটা সরকারে আছেন, সরকারি মন্ত্রী বলছেন, মানে আলটিমেটলি বুঝতে হবে যে সরকার বলছেন। নজরুল ইসলাম খান বলছেন মানে সরকার বলছেন না, কিন্তু সরকার বলছে অবশ্যই। উনি সচিব, উনি সচিব যদি বলেন তো তার মন্ত্রীটাকে বলবে না যে আপনি এটা বললেন, সরকারের বিষয়টা বিবেচনা করলেন না, তাকে কি পলিটিক্যাল কনসিডারেশন করতে হবে না? করতেই হবে। কোন সচিব বা আমরা যদি বলেন যে তিনি বর্তমান সময়ে রাজনৈতিক বা দলীয় বিবেচনার বাইরে থেকে কাজ করছেন না, এরকম কেউ করছেন না, করতে পারছেন না, ওই বিবেচনা থেকে এটা ডিনাই করা হচ্ছে। যে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি কামরুল হাসান বলছি সিরাজগঞ্জ থেকে। জি বলুন। আমি বলছি যে সিরাজগঞ্জে ও লেভেল, এ লেভেলের পরীক্ষা হয় 2009 সাল থেকে। একজন মানুষ ঢাকা থেকে প্রশ্ন নিয়ে এসে একটা হোটেলে থাকেন,
এবং উনি কন্টিনিউ 20 দিন 25 দিন ধরা পরীক্ষা নেন। এই পরীক্ষার প্রশ্ন কখনো ফাঁস হয় না, পরীক্ষায় কোনো করাপশন হয় বলে আমাদের জানা নেই ইংলিশ মিডিয়ামে। তাহলে আমাদের দেশে প্রশাসন এত কিছু থাকার পরেও কেন বারবার এই প্রশ্নগুলো ফাঁস হচ্ছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটা বিরতি দেব, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করব। জি দর্শক, আমরা নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরতেছি কিছুক্ষণ পরেই। এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ, দামে কম কামে বেশি, লিটল মোটরস লিমিটেড। এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিডান কার, বিভিন্ন রঙে পাওয়া যায়, একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা, আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। টাটা নিয়ে এলো LPT 1615 EX2, 23 ফিট লম্বা চ্যাসি, এই প্রথম বাংলাদেশে, আরো শক্তিশালী, লিটল মোটরস লিমিটেড। টাটা জেনন পিকআপ, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। টাটা LPS 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। টাটা LPT 709 EX2, লম্বা ও শক্তিশালী চেসিস ফ্রেম, অধিক ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন, লিটল মোটরস লিমিটেড। টাটা LPT 909 EX2, মাটি, বালু, ইট, পাথর পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি, নতুন প্রজন্মের ট্রাক, লিটল মোটরস লিমিটেড। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, লিটল মোটরস লিমিটেড। টাটা SFC 709 টিপার, অধিক ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী টার্বো চার্জ ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, লিটল মোটরস লিমিটেড। টাটা সুপার এইস, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং, লিটল মোটরস লিমিটেড। টাটা এইস HT, ছোট ট্রাক, বড় কাজ, অধিক জ্বালানি সাশ্রয়ী 4 স্ট্রোক ইঞ্জিন, লিটল মোটরস লিমিটেড। এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য, আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। জি, প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদের বিরতির পর। আমরা ফিরে আসলাম নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে। একজন দর্শকের প্রশ্ন ছিল, দর্শকের প্রশ্নের উত্তরটি আমি ডক্টর মিজানুর রহমান আপনার কাছ থেকে নিব, তবে তার আগে আমি একটু ডক্টর সাদাত হোসেন আপনার কাছ থেকে একটু জেনে আসতে দেব। প্রসঙ্গ আলোচনা হচ্ছিল ওদের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে, যে এই ফাঁস হওয়া এবং স্বীকার করা না করার জায়গাটাতে আমরা আটকে আছি, আবার উত্তরণের উপায়ও খুঁজছি। আপনি কি মনে করেন এই জায়গাটিতে? প্রশ্নপত্র ফাঁস তো আমি আপনাকে বলেছি আগেও হয়েছে, এমন যে এটা যে নতুন একেবারে তা নয়, এইরকমই হয়েছে এখন মহামারী আকারে। এটা প্রত্যেক পরীক্ষা হয়, তখন একটা গুজব উঠে বা একটা সত্য সত্য ফাঁস হয়, দুইটাই হয়। তো এটা আমি বলেছি তো 1962-তে এক মাস পরীক্ষা পরে পরীক্ষা হয়েছে, আরো পরেও বিভিন্ন, তখনও কি এরকম সরকারের পক্ষ থেকে বলা হতো যে না ফাঁস হয়নি? না না, ইয়ে বন্ধ করে দিয়েছে, তো পরীক্ষা বন্ধ করে দিয়েছে। ওই সময়ের সঙ্গে এই সময়ের কি মিল খুঁজে পাওয়া যায় কোনো? এখন বিভিন্ন গত কয়েক বছর আগেও কিন্তু পরীক্ষা টরীক্ষা বন্ধ হয়েছে। এখন যে এখন এটা প্রাইমারির ইয়েটা বোধহয় একটা স্টেজে, এখন আমরা গত 2-3 বছর গতবারই একবার বোধহয় বন্ধ হয়েছে, একটা পরীক্ষা বন্ধ করা হয়েছে, বন্ধ হয়েছে। তবে ডিনায়াল সিনড্রোমটা তো এমনি খারাপ যে প্রথমে তো স্বীকার করতে হয়। আর এটা প্রাইমারির ব্যাপারটা খুব আমরা পরে আলাপ করতে পারি, যে প্রাইমারিতে আসলে পরীক্ষাকে এত সিরিয়াসলি এভাবে আমরা আলোচনা করছি না, আমরা সময় পাবো না। পরীক্ষা ফাঁস এটা কিছুটা ওই যে নজরুল যেটা বলেছে যে আসলে এত লোকের মধ্য দিয়ে যায়, কোন জায়গা থেকে ফাঁস হয়ে যায় এটা বের করা ডিফিকাল্ট। কিন্তু এডুকেশন মিনিস্ট্রি সাদেক সাহেবের সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল,
এবং তারপরে উনি অনেকগুলি মেজার্স নিয়েছিলেন এবং সেই মেজার্সগুলি অলমোস্ট বেশ কয়েক বৎসর, সাদেক সাহেব পরে তো আরো 4-5 বছর মন্ত্রী ছিলেন, একবারও ফাঁস হয় নাই। এখন কিছুদিন চলার পরে সিস্টেমকে বিট করে যারা দুষ্ট টাইপের, তারা তখন দেখে যে এই সিস্টেমটাকে করে দেয়। আমি পিএসসিতে 5 বছরের মতো ছিলাম, মেবি আই এম লাকি, হয়তো ইয়েটা একবারও কোনো ফাঁসের এতগুলি 5 বছরে ধরেন প্রায় 200 পরীক্ষা, 200-300 পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষারও প্রশ্ন এবং ফাঁস হয় না। সেটা কিন্তু মিডিয়াতে সবসময় আপনার এক ধরনের প্রশংসাই আপনি পেয়েছেন যে ভালো কাজ না, করছেন। কিন্তু হয় নাই আমি যে খুব একটা ভিতরে ঢুকেছি, প্রচুর কাজ করতেছি তাও না। কতগুলি আমার একটা ধারণা, এগুলি যারা করে উপরের লেভেলে হয়তো কোনো কয়েকটা জায়গাতে লিকেজ পয়েন্ট থাকে, আর সেসব কারণে এটা হয়ে যায়। আর বিভিন্ন জায়গাতে আজকাল টেকনোলজির কারণে কিছু টেকনোলজির কারণে আসলে সেটা তো আপনার মানে সেটা মোকাবেলা তো তবে সেভাবেই এটা করা উপরের দরকার। লেভেলে কিছু ল্যাবস থাকে, কিছু প্রশ্রয় থাকে। ডক্টর মিজান, ইংলিশ মিডিয়ামে প্রশ্ন ফাঁস হয় না, কিন্তু এই ক্ষেত্রে ফাঁস হয় একজন দর্শকের প্রশ্ন। যেটা বললেন, সিরাজগঞ্জে একটা লোক এ লেভেলের ও লেভেলের পরীক্ষা নেওয়ার জন্য একটা লোক হোটেলে গিয়ে থাকে, একজন লোকই যায়, আর একজন লোকের কাছে প্রশ্নগুলো 27 দিন 26 দিন থাকে, ওই জন্যই প্রশ্নপত্রটা ফাঁস হয় না, একজন লোক দায়িত্বে। আর এখানে হাজার হাজার কেন্দ্রে পরীক্ষা, আপনি যখন 5ম শ্রেণী বা 8ম শ্রেণীর পরীক্ষা হবে, হাজার হাজার কেন্দ্রে পরীক্ষা, সেখানে বিভিন্ন রকমের, ইভেন যদিও আমি এটা বলতে চাই না, অনেকে বলে যে রাজনৈতিকভাবেও এটাকে ব্যবহার করার সুযোগ আছে। এইটাকে রাজনৈতিকভাবে যদি আমি মনে করি যে একটা হট্টগোল লাগানোর জন্য এটা করব, যে কোনো বিরোধী পক্ষের একজন হেডমাস্টার অথবা যার কাছে প্রশ্ন থাকে হেড এক্সামিনার, সেও এই কাজটা করতে পারে, শুধু অর্থ উপার্জনের জন্য না, বিভিন্ন উদ্দেশ্যে। সরকারের কাজটা কি? সরকারের কাজটা তো এটা, তাহলে পরীক্ষা বান্না ভাই যেটা বলছে, তাহলে যেটা হচ্ছে ফেসবুক বন্ধ করা, পরীক্ষা বন্ধ করে দেওয়া, পরীক্ষা তাহলে আর পরীক্ষা নকল তাহলে পরীক্ষা আমরা গতবারে অভিযোগ যদি আসে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেক্ষেত্রে সরকারের কাজ আমার কথা শুনেন, আমি গত বছর বিটিআরসি চেয়ারম্যানের সাথে আলাপ করছিলাম যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টের সময় SMS 1 ঘন্টার জন্য বিলম্বিত করার জন্য, অর্থাৎ 10টা থেকে 11টা এই সময় যে SMS সার্ভিসটা ওই এলাকার, এটা 1 ঘন্টা বিলম্বে যাবে, কিন্তু উনি রাজি হননি, এটা করতে পারবেন না টেকনিক্যালি এটা। কিন্তু ফেসবুক এগুলো বিভিন্ন ইস্যুতে বন্ধ করার নজির কিন্তু আছে, কিন্তু এটা সমাধান না। আমি বলছি যে এটা যদি বন্ধ করে দিত, প্রযুক্তি আরেকটা নিয়ে আসবে, ডিভাইস, বহু রকমের ডিভাইস বের হয়ে গেছে, শুধু এখন SMS আর ফেসবুক না, দেয়ার আর সাম আদার ডিভাইসেস। না, আপনার কাছে আমার সুনির্দিষ্ট করে প্রশ্ন, যে প্রশ্ন ফাঁস হচ্ছে এবং সরকার বলছে ফাঁস হয়নি, এই জায়গাটিতে যদি অস্বীকার করা হয় তাহলে আমরা সমাধানে পৌঁছাতে পারবো না। সরকারের যারা বলছে তারা কি দায়িত্ব নিয়ে বলছে, যদি প্রশ্ন ফাঁস হয়ে থাকে, সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে স্বীকার করার মধ্যে সরকারের একবার বিরাট ব্যর্থতা, যেটা ডক্টর সাদত হোসেন বলছেন। এটা এই প্রশ্ন ছাপানোর না, আমি বলছি যে এই প্রশ্ন আরম্ভ করে দেশের একবার মন্ত্রী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লোকেরাই ইনভলভ না, এখানে একবারে দারোয়ান পিয়ন থেকে আরম্ভ করে, যেমন নজরুল ইসলাম খান যেখানে বললেন 264 জন বা 36 জন লোকের প্রশ্ন দেখার সুযোগ হচ্ছে, হাজার হাজার লোকের কাছে প্রশ্নগুলো 3 দিন 7 দিন 10 দিন আগে বিভিন্ন ট্রেজারিতে, এখানে সেখানে ব্যাংকে বিভিন্ন জায়গায় থাকে, তো সেখান থেকে এই আউট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। একটা হতে পারে, আমি যেটা এখনই বলে ফেলি, পরে সময় পাবো না, একটা হতে পারে উপজেলা ভিত্তিক এই প্রাইমারি এবং ক্লাস 8ম শ্রেণীর যে পরীক্ষাগুলো, এগুলোর উপজেলা ভিত্তিক আলাদা প্রশ্ন করা, এবং উপজেলা ভিত্তিক ওই ভাই যেরকম বলেন একজন লোককে দায়িত্ব দেওয়া, টিএনওকে বা ইউএনওকে, যে তুমি সেটা তো ধরেন একটা সামগ্রিক আলোচনা করে একটা ডিসিশন নেওয়া দরকার যে কি হবে, কোন পদ্ধতিতে হবে। আর আরেকটা হতে পারে, অনেকে বলতেছে এই 5ম শ্রেণী 8ম শ্রেণী 9ম শ্রেণী ইভেন এসএসসি সমস্ত পরীক্ষা উঠিয়ে দিয়ে স্কুল পরীক্ষাগুলো নিবে, এবং আমি একটু এইচএসসি পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, এবং ওটা এন্ট্রান্স পরীক্ষা আগের মতো আমরা এখানে আলোচনা করছিলাম প্রাথমিক শিক্ষার জায়গাটি নিয়ে, কিন্তু আপনাদের মন্ত্রণালয় থেকে, অর্থাৎ শিক্ষামন্ত্রী, আপনি হয়তো সেই সময়টাতে ছিলেন না সচিব হিসেবে দায়িত্বে, অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে হয়েছে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একা গিয়ে শহীদ মিনারে বসে থেকেছেন, তিনি ফাঁস হওয়া প্রশ্নপত্র সহ লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু খুব একটা তৎপরতা তো দেখা যায়নি। কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি আমি আসার পরে, তার কারণ আমার মনে হচ্ছে আমার যারা শুভাকাঙ্ক্ষী আমি বলবো, এখানে জয়েন করার পরে আমাকে বলা হয়েছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হওয়া আমার জন্য, এবং আমিও তাই মনে করি, আমিও কিছুটা দুশ্চিন্তা ছিলাম। আমি শুধুমাত্র আপনার দায়িত্ব না, আমি সামগ্রিকভাবে জানতে চাইছি। জেডিসি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যদি প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হয়, এই পর্যন্ত আমাদের কাছে যা পরোক্ষ তথ্য আছে বোঝা যায়, সেখানে প্রশ্ন যেখানে প্রিন্ট হয় সে এলাকা থেকেই ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি অনুমান করি। এইটা অটোমেশন না করলে এটা কোনো অবস্থাতে ফাঁস ঠেকানো সম্ভব না।
তার কারণ না, যে কিন্তু টেকনোলজি আমার প্রশ্ন অন্য জায়গাতে। আমার জি, প্রশ্ন বলেন, যে বলেন। আমরা স্বীকার করতে চাই না কেন যে ফাঁস হয়েছে, ওই স্বীকার না করি তাহলে আমি ধরবো কিভাবে? না না, এটা তো বারবার এক প্রশ্ন করে আপনার লাভ স্বীকার নাই মুর্তজা ভাই। স্বীকার করলেই যে স্বীকার না করলে যে ধরা যাবে না সেটা না, যারা স্বীকার করেন না হয়তো তারা বলতে পারবেন, কিন্তু স্বীকার করুক বা না করুক, না করলেও এটা ধরার সুযোগ হয়তো আছে, কিন্তু ধরা অত্যন্ত কঠিন। যে বলেছি যে টেকনোলজির কিছু বিষয় আছে, আমি মনে করি আমরা যদি চাই আসলে বন্ধ করতে, তাহলে আমাদেরকে ইনভেস্ট করতে হবে এই প্রিন্টিং প্রেসে, সেখানে অটোমেটেড করতে হবে। এত লোকের 200-250 লোকের এখানে এক্সপোজারে দেওয়া যাবে না, এখানে 5-7 জন লোকের এক্সপোজার দেওয়া সম্ভব যদি ওখানে আমরা প্রথমত প্রশ্ন করার পরে সিস্টেমে যখন ঢোকাবো তখন যদি এনক্রিপশন করি, তারপরে কিন্তু কেউ আর বুঝতে পারবে না, সেখানে কিন্তু হিজিবিজি হবে, কিন্তু ফাইনাল প্রিন্টিং হয়ে তারপরে প্যাকেজিং অটোমেটিক্যালি হবে, এটা সম্ভব। কিন্তু আমি এর আগেও দেখেছি যে অন্য দেশে বই কিভাবে প্রিন্ট হয়, সবই অটোমেটেড হয়েছে, একেবারে বই প্রিন্ট আকারে। কিন্তু ইনভেস্টমেন্টের দরকার। আমরা কথা বলেছি কিন্তু গতদিন, এবং তারা বলেছে তারা স্টেপ নিচ্ছে এই বিজি প্রেস থেকে, যে তারা এই অটোমেটেড করার স্টেপ নিচ্ছে। এখন কোন পর্যায়ের অটোমেশন করে সেটা একটা দেখার বিষয়। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে রহমতুল্লাহ বলছি। জি বলুন। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসে যে বিষয়টা আপনারা কথা বলতেছেন, তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নপত্র থেকে আসলে এই বাণিজ্যিক কারণে ফাঁস হচ্ছে, বাণিজ্য করার জন্য, নাকি এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোনো একটা মহল এই প্রশ্নপত্র ফাঁস করতেছে আর কি? এটা আমার প্রশ্ন, এবং এর সমাধানটা কি? জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করছেন আমরা সেটাই আলোচনা করছি। ডক্টর মিজান, আপনি যেটা বলছিলেন যে একই প্রশ্ন বারবার কেন যে স্বীকার করে, এটা স্বীকার করলে না করলে সমাধান হচ্ছে না জিনিসটা। আমি প্রশ্নটা করি আবার আপনাকে, তারপরে আপনি উত্তর দেন। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটিতে যে একটা প্রশ্ন ফাঁস হয়েছে, পত্রিকায় রিপোর্ট আসছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এইটি ফাঁস হয়নি, এটি মিথ্যা, কিন্তু বাস্তবে মিলিয়ে দেখলে তো মাননীয় মন্ত্রীরা নিশ্চিত হতে পারেননি, এটা হতে পারে, এইজন্য ওই সময় বলছেন। এখন জিজ্ঞেস করলে শুধু বলেন নাই, পত্রিকায় বিবৃতি দিয়েছেন, তারপরে কি আর কোনো বিবৃতি এসেছে যে আমরা ভুল করেছিলাম? আমি জানি না এখন পর্যন্ত। তার মানে প্রশ্নটা বারবার এই কারণেই আমরা এই জায়গাতে এখন বলা উচিত উচিত তো এক বিষয়, আরেকটা চিন্তা বলেছেন যেটা সেটা ভিত্তিতে আমরা সমস্যাটার সমাধান যদি আমরা এটা নিয়েই বিতর্ক করতে থাকি, না সমস্যার সমাধান তো মন্ত্রণালয় করবে। মাহমুদুর রহমান হলো না, এইটা স্বীকার করলো কি করলো না, তাহলে তো সমাধান স্বীকার, এটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার, সরকার স্বীকার করলো কি করলো না। না আমরা তো আলোচনা করতেছি, এটা স্বীকার করেই আলোচনাটা হচ্ছে। হ্যাঁ প্রশ্ন আমরা বলছি সরকারের কথা, আপনি তো সরকার না, সেটাই আমরা বলছি। মাহমুদুর রহমান মান্না, স্বীকার না করার মধ্যে কিন্তু এক ধরনের আপনার মাইন্ডসেট বোঝা যায়। আমরা স্বীকার করতে চাইছি, স্বীকার করছেন না যে সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি স্বীকার না করলে সেটা ইনভেস্টিগেট করবেন কিভাবে? এইটা তো এরকম নয় যে একটা মানে কি বলে এটা, কি সিস্টেম বলা যায় যে আমি বলছি একটা করবো আর একটা, আমার হোল ইনস্টিটিউশন আমার পরেরটা বুঝবে, আগেরটা বুঝবে না। অফিসিয়ালি আমি বলছি যে না কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, কিন্তু পুরো মেকানিজম পরে প্রশ্নপত্র খুঁজে বেড়াবে, এটা হইতেই পারে না। ডিনায়াল মানে অ্যাকসেপ্টই করছেন না যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, তার মানে আপনি কোনো ইনভেস্টিগেট করছেন না, এবং এটাই রিয়েলিটি। এবং তারপরে যখন চাপের মধ্যে পড়ছেন তখন এমন সব যুক্তি তর্ক দিচ্ছেন যে যেগুলো আসলে ধোপে টেকে না। যেমন ধরেন, যেমন নজরুল ইসলাম খান সাহেব যে কথাটা বললেন, তো এর আগে কিন্তু উনি যখন দায়িত্বে আসেননি এই জায়গাতে, তখনও মন্ত্রণালয় থেকে সচিবরা, মন্ত্রীরা এরকম কথা বলেছেন যে বিষয়টা মূলত টেকনিক্যাল, ওই জায়গাতে এতগুলো মানুষ মিলে হ্যান্ডেল করছে, এটাকে অন্য কোনো একটা পদ্ধতি তার থেকে উনি আরো ক্যাটেগরিক্যালি বলছেন, যেহেতু উনি আবার আপনার ওই যে কি বলে আইটি ওইটাতেও ছিলেন, অটোমেশন করতে চাইছেন যাতে এটার বাইরে আসতে না পারে। এইটা একটা পদ্ধতি হতে পারে, কিন্তু কারা করলো, কেন করলো, এমন যে অটোমেশনের মধ্যে যে লোকগুলো থাকছে তার মধ্যে 2 জন লোক এই ঘটনার মধ্যে জড়িত আছে, আপনি ইনভেস্টিগেশন না করলে কিন্তু এটাতেও আপনি নিশ্চিত হতে পারবেন না। আমরা যেরকম করে খুব বেশি করে বললাম যে ডিজিটালাইজেশন করব, এই যে ডিজিটাইজেশন অফ ল্যান্ড করতে পেরেছি আমরা এখন পর্যন্ত করতে পারি, অথচ সবচেয়ে মানে আমাদের জন্য এই বিষয়টা জরুরি ছিল আমি মনে করি। আমার কাছে ধারণা হচ্ছে যে সামগ্রিক বিষয়ের মধ্যে একটা রাজনীতি আছে, এক ধরনের দলবাজি আছে, সেটা এখন সরকারের বলেন আর বিরোধী পক্ষের বলেন, প্রচার কাউন্টার প্রচারের কথা বলেন, মিল একটা অসুস্থ জায়গায় চলে গেছে, যার কারণে সত্যটাই স্বীকার করা হচ্ছে না, তার ফলে আপনি সত্য খোঁজার চেষ্টা করছেন। আমি একটা প্রশ্ন নজরুল একটু আপনাকে ইনফরমেশন দিয়ে বলছি। সাদেক সাহেবের ইয়ের সময় প্রথম বছরে কিন্তু প্রশ্ন আউট হয়েছিল, এবং ওনারা স্বীকারও করছেন। স্বীকার করে আপনি যে বিজি প্রেস বলছেন, এখানে বোর্ডের থেকে টাকা দিয়ে অনেকগুলি মেজার্স নিয়েছেন। সাদেক সাহেব পরে তো আরো 4 বছরের মতো মন্ত্রী ছিলেন,
একবারও কোনো প্রশ্ন আউট হয় নাই। উনি যাওয়ার পরও 2 বছর 3 বছর কোনো প্রশ্ন আউটের কথা শুনে নাই। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছিল যে মেজার্সগুলি মোটামুটিভাবে ইফেক্টিভ, সেই কি মেজার্স উনি নিয়েছিলেন এবং সেটাকে পরবর্তীকালে এরা কম্প্রোমাইজ করেছে কিভাবে, সেটা বোধহয় প্রথমে আমাদের জানার দরকার। আমরা যেটা চেষ্টা করে দেখলাম যে বিজে প্রেসের যারা ওখানে কিন্তু আন্ডারগার্মেন্টস পরে যেতে দেয় না, পকেট থাকে না, তারপরে ক্যামেরা থাকে, বাথরুমে ওইভাবে যেতে পারে না, তারপরেও এটা ফাঁস হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অন্য একটা বিষয়, যেমন আমি 10 জন যদি আমি ওখানে থাকি, এখানে তো কয়েকশো আছে, আমাদের ভিতরে যদি একটা সংযোগ থাকে, তাহলে আমি যদি একটা প্রশ্ন মুখস্থ করি, উনি যদি একটা প্রশ্ন মুখস্থ করে, তাহলে কিন্তু যথেষ্ট। এই বিষয়টা ধরতে গেলে যেটা মান্না সাহেব বলছেন যে আসলে এটা কনসার্টেড একটা এফার্ট যদি থাকে, কোথা থেকে আসলো, কে আসলো, পিছনে ইনভেস্টিগেশন কয়েক মাস ধরে করা হয় খুব সিনসিয়ারলি এবং আন্তরিকতার সাথে, তাইলে হয়। কিন্তু দেখা যায় এক মন্ত্রণালয় পরীক্ষা নিচ্ছে, আরেক মন্ত্রণালয় প্রশ্ন ছাপছে, আরেক মন্ত্রণালয় ইনভেস্টিগেশন, এবং স্টেট যদি পুলিশের এটা করে, গোয়েন্দা বিভাগটা সব একসাথে মিলে না করে, তাহলে বের করা কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। আপনি বিজি প্রেসের পরেও তো কিন্তু আরো অনেকগুলো জায়গা রয়ে গেছে, ওগুলো বলেন না। এটা আছে, ফরওয়ার্ড লিংকেজটা বলেন না, আছে কোথায় কোথায় প্রশ্নগুলো থাকবে, সারা দেশে যায়, কিন্তু সেখানে খুলে একদম দেখতে পারে। কমন সেন্সে যেটা বুঝছি, অনুমানে যেটা বুঝি, ওরকম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না, আন্দাজ করা যায় না। কিন্তু দেখা যায় যে যে হিসাবে আমরা পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে এটা হয়তো প্রমাণ দেওয়া কঠিন। তবে আরেকটা কথা যেটা বলছিলাম, যে এখানে কিন্তু যদি কন্টিনিউয়াস কয়েক মাস ধরে করা হয়, তাহলে হয়তো ধরা কিছুটা হলেও সম্ভব। কিন্তু আমরা কিন্তু ধৈর্য ধরে এই কাজ 5-6 মাস বা 1 বছর, পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন, এর মানে এই না যে একেবারে আন্তরিকতা না, তা কিন্তু না। আসলে কিন্তু আমাদের নেচারটাই। আমরা সতীব সাহেবের যে বক্তব্য শুনলাম, সেই বক্তব্যের ভিত্তিতে একটি বিষয় খুব পরিষ্কার করে মনে হচ্ছে, এই গত 2 বছর 3 বছর যে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে, অ্যাডহক ভিত্তিতে ছোটখাটো 2-1টি ব্যবস্থা হয়তো নেওয়া হয়েছে বা উদ্যোগ নেওয়া হয়েছে, সামগ্রিকভাবে আসলে কোনো কাজ হয়নি। সেটা যদি না হয়, তাহলে প্রশ্নপত্র ফাঁসের জায়গা থেকে 1 নম্বর কথা আমরা বের হয়ে আসতে পারবো কিনা, 2 নম্বর এখন এই প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছে, একেবারে শিশুদের পরীক্ষার প্রশ্নপত্র, আমাদের আগামী প্রজন্ম নিয়ে আশঙ্কার ব্যাপার রয়ে গেছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই। না, প্রশ্নপত্র ফাঁস হলে তো আশঙ্কার থাকেই, কারণ এটা তো আমি শুধু ওই যে পরীক্ষাতে নম্বর পেলো বেশি সেটা বলছি না, তো একটা সিস্টেমটা আমার ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো আমি যেটা বলছিলাম, আমি আপনার কাছে আরেকটা তথ্য দেই যে সরকার কোন কোন জায়গাতে অভিযোগ করা হচ্ছে যে এমডিজির লক্ষ্য অর্জনের জন্য 2015 সালে 100% পাস করানো, পাশের হার বাড়ানো, এই বিষয়গুলো এখানে আলোচনার জায়গায় আমি মনে করি যদি কেউ চিন্তা করে তাকে ভুল করছে। এমডিজি লক্ষ্যের মধ্যে পাশের হার বলে কিছু নাই। এমডিজি লক্ষ্যের মধ্যে তো পাশে লিটারেসি আছে, যে লিটারেসি এত হতে হবে, এনরোলমেন্ট পর্যন্ত পাস করানোর না না কোনো কিছুই নাই, এনরোলমেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম আছে। তো আমি যেটা বলছি, আমি আসার পিএসসি তে যাওয়ার আগে কিন্তু প্রশ্নপত্র অনেক ফাঁস হতো, কারণ একটা সেট প্রশ্ন করতো। হোয়াট আই ডিড, আমি যেটা করেছি ম্যাক্সিমাম, আমি তো জার্নালিস্টদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ঠিক আছে আপনারা ফাঁস করতে চেষ্টা করেন। আমি বললাম সবাই মিলে চেষ্টা করেন, আমি বলছি পারবে না। তো আমরা যেটা করেছিলাম, আমরা মাল্টিপল সেট করেছি, এবং কত সেট প্রশ্ন হচ্ছে এইটা আমি চেয়ারম্যান ছাড়া আর বোর্ড এর নাম কি কন্ট্রোলার অফ এক্সাম ছাড়া আর কেউ এখন এত সেট না। আমি বলছি কে যেন একজন লিখেছে 5 সেট, আমাদের কোনোটাতে 19 সেট প্রশ্ন হয়েছে, কোনোটাতে হয়তো 3 সেট, কেউ যে এটা জানতোই না, এবং কয়দিন পরে আমিও ভুলে যেতাম। এবং আমরা আধা ঘন্টা আগে পুরো কমিশন বসে, আমরা জাস্ট আধা ঘন্টা আগে যে এই সেট প্রশ্ন হবে, এটা আমরা খুব দ্রুত বা কমিউনিকেশনের সুবিধার জন্য দ্রুত সব জায়গাতে এরকম বলে দিতাম যে এটা হয়েছে, সেই এতে আমি তো কোনো সমস্যা তখন দেখিনি। এখন কিন্তু স্যার ফেসবুক হওয়ার জন্য একটা সমস্যা দেখা দিয়েছে, যেমন যেটা আমি গতদিন কয়েকটা ফলো করে যেটা বুঝছি, তখন পরীক্ষা হবে আর আগের দিন রাত্রে যদি ধরেন 11টা-12টার সময়, তারপরে যদি ফেসবুকে ছেড়ে দেয়, আপনি কিভাবে হঠাৎ করে আবার এটা চেঞ্জ করেন? না, সে তো আমার তো টেকনিক্যাল, কিন্তু আমি শুধু এটা বলবো, আধা ঘন্টার আগে তো কোন প্রশ্নতে পরীক্ষা হচ্ছে কেউ জানে না। প্রশ্নগুলো পরীক্ষা কেন্দ্রে আগের থেকে তো এখন যদি আপনি বলতে, আমার 19টা সেট আছে, 19টা সেটে যদি করে তাহলে তো বুঝতে পারছেন না আসলে আউট না আউট, পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা মুশকিল। যেমন আমার দিন রাতেই তো বোঝা যাচ্ছে, 8ম শ্রেণীর পরীক্ষায় আমি দেখলাম যে রাতে তো প্রশ্নই যায় না, ছেড়ে দেওয়া হয়েছে সাজেশন,
না, এটা আমাদের দু correct এক সময় কিনা এটা আমি কিন্তু বলেছে। বুঝতে তার পারছি উত্তর না। হলো আগের বুঝতে পারছি দিন না তো কিন্তু। আগের না। দিন তো প্রশ্ন না না কি ঠিকই বুঝতে হয় না। পারছে না, আগের দিন রাত্রে না। ফেসবুকে প্রশ্ন পাওয়া যাচ্ছে, সেই প্রশ্নটা দিয়ে পরের দিন পরীক্ষা হতো, তাহলে বুঝতে না পারার কারণ কি? পরীক্ষা না হলে কি করে বুঝবে যে এই প্রশ্নটা যে এটা আউট হয়েছে, কি করে বুঝবে? যেমন আমি গতবার যে 8 এর প্রশ্নের সময় যেটা দেখলাম যে ওখানেও কিন্তু ছাড়া হয়েছিল, কিন্তু ফরচুনেটলি এটা একটাও মিলেনি। কিন্তু পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না যে আসলে এটা কারেক্ট কিনা, তাহলে কেউই জানে না। ডক্টর মিজান, না, না, এই যে আমি- বুঝতে না পারা বা না, না, বোঝার পরে তাইলে করণীয় না, কি? ডক্টর সাদেক সাহেব যেটা বলছে ওইটাই, উনি তো তাও বলে ফেলছে 19 সেট 3 সেট। আপনি দেখেন এত না, কিছু কোনোটাতে হয়, 19টা, কোনোটাতে এত- 23টা। এত কিছু হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ওটার কোনো সম্ভাবনা নজির কিন্তু নেই, নেই। এর কারণটাই কিন্তু হয় না। ওইটা। এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত সেট প্রশ্ন হয়েছে এক কন্ট্রোল না, একমাত্র আমি ছাড়া কেউ জানে না এত সেট করা হয়েছে। আপনিও ভুলে যাওয়ার কথা। হ্যাঁ, এটা ভুলে গেছি আমি, এবং আগামী কিন্তু চোররা তো আর বসে নাই, তারপরে নানা কৌশল- বিভিন্ন রকমের কৌশল বের করে ফেলে। আপনার মানে কত রকমের যে ডিভাইস নিয়ে আসে, তো সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে আমাদেরও শিক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তিগত উৎকর্ষ দরকার, এবং সেখানে সেই যেটা- জায়গাটাতে ঘাটতি। সেই জায়গাতে ঘাটতি, প্রচুর বিনিয়োগ, যেটা আমাদের সচিব মহোদয় একটু আগে বললেন। আমাদের প্রত্যেক উপজেলা লেভেলে খুব স্পিডি ফটোকপিয়ার মেশিন থাকতে হবে, এবং ওই 1 ঘন্টা আগে আমরা অনুষ্ঠানের বা শেষ 1.5 দিকে ঘন্টা চলে আগে প্রশ্ন যাবে, ওই খুব দ্রুত ওগুলাকে ছাপানো হবে, এবং সাথে সাথে কুরিয়ার থাকবে যারা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে, এবং ওই প্রসেসে যেতে হবে। আদারওয়াইজ আপনি এটা এইসব ঠেকানোর কোনো পথ নাই। না, কোনো নজরুল পথ ইসলাম নাই, ভাই, আপনি কি কারণ মনে এটা করেন? মানে এটা আপনি যেটা বলছেন যে ব্যবস্থা নিতে হবে সামগ্রিকভাবে, তো সামগ্রিক ব্যবস্থা নেওয়ার কি কোনো উদ্যোগ না, কি আছে? সামগ্রিক মানে উদ্যোগ অবশ্যই, যেমন দৃশ্যমান উদ্যোগ কি আমাদের দেখা যাচ্ছে? মন্ত্রণালয় থেকে আমরা সকল পুলিশ, র্যাব সবাইকে ডেকে আমরা সভা করেছি। এই যে যদি ধরেন আউটই হলো, তাহলে এই ইনভেস্টিগেশনটা বের করার দায়িত্ব কি? এটা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ক্ষমতার বাইরে, এটা কিন্তু করবে পুলিশ, কিন্তু অন্য তথ্য শিক্ষা মন্ত্রণালয়কে দিতে হবে। মানে এটা কনসার্টের একটা এফার্ট লাগবে, এবং পরীক্ষার পরে অনেকেই দেখা যায় কি ভুলে যায়, আর কোনো আগ্রহ থাকে না, কিন্তু পরীক্ষার পরে অ্যাটলিস্ট 6 মাস 1 বছর ধরে এটা ইনভেস্টিগেশন করা দরকার। যেমন গত বছর যে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিষয়টা বলা হয়েছে, এখন আমি যদি চেষ্টা করি, আমি চেষ্টা করছি খুঁজে যে কি করতে পারি কিনা, না, আপনি কিন্তু যে বললেন, এখন না, আমি 6 মাসের না, ব্যবস্থা নেওয়া দরকার। ওই সময় কি ব্যবস্থা নিয়েছিলেন? আমাকে একটু বলতে দেন, আমি দেখি একটু। সেটা হচ্ছে যেমন আমরা একটা ক্লু পেয়েছি যে ফরিদপুর থেকে একটা সূত্র পাই, এবং নরসিংদী থেকে একটা এটা আগের সূত্র যে পাই ফাঁস হয়েছিল আপনাদের মন্ত্রণালয়, সেটা? আগেরবার। তখন আমি যখন চেক করে যদি এটা দিয়ে আমি ফার্দার আগাতে চাই, তখন দেখা যায় যে পুলিশের সাথে যদি সহযোগিতা করে আগাতে চাই, তখন কিন্তু আমি দেখছি যে আমি আর বেশি এগোতে পারছি না। কারণ কি? তার কারণ এটা কন্টিনিউয়াস এর পিছনে যে লেগে থাকা, পার্সু করা, এই ইন্টারেস্টটা থাকে না অনেকের। তখন এটা তো আলাদা একটা এজেন্সি করে। এইবার যেমন আমরা পিছনে লেগেছিলাম, কিন্তু যারা যারা এই ইতিমধ্যে অনেক arrest ভুয়া করা প্রশ্ন হয়েছে। যেগুলো ছেড়েছে, তখন সাথে সাথে আমরা সারা রাত ধরে লেগেছি, পরের দিন লেগেছি, তারপরে কন্টিনিউয়াস ডিজি র্যাবের সাথে কথা বলছি, করার পরে প্রত্যেকটা ধরে ফেলছি। 2টা আমরা খালি ধরতে পারিনি, অনলি 2, তাছাড়া সবগুলো কিন্তু ধরেছি। কিন্তু ধরে তার তারপরে মানে- চেক জি, করে দেখছি তার মানে যে এটা সামনের আসলে যে- প্রশ্ন আউট হয়নি, জি। কন্টিনিউয়াস। এই যে প্রশ্ন আউট যদি হয়ে থাকে এসএসসি, আমি পিএসসির, তাহলে এখন থেকে যদি এটা হয়ে থাকে বলার কোনো সুযোগ না, নেই। না, আমি হয়েছে। যদি হয়ে থাকে আমার সেভাবে বলা উচিত, যেহেতু আমার মন্ত্রণালয়ের না এটা, এবং এটা মিডিয়া বলতে পারে, আমি সেটা বলছি না। তো তাহলে এটা কন্টিনিউয়াস এখন থেকে যদি লেগে থাকা যায়, তাহলে হয়তো ধরা যাবে। এজেন্সি যেগুলো আছে সেগুলো একটা সামনে যে জেএসসি পরীক্ষা, একটা পর্যায়ে যাবে। এই জায়গাতে তার মানে আশা করা যায় যে এটা ঠেকানো যাবে। কিন্তু সেটা হচ্ছে এই ইনভেস্টিগেশন তার শিক্ষা মন্ত্রণালয় করতে পারবে না, এটাকে কিন্তু আইন শৃঙ্খলা পুলিশেরই করতে হবে। বাহিনীকেই করতে হবে। যেমন আমার সাথে যেটা 8 এর পরীক্ষার সময় যেভাবে তারা কোঅপারেট করছে, এরকম ইনভেস্টিগেশন এটা যদি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় লেগে থাকে, এবং পুলিশও যদি কন্টিনিউয়াস লেগে থাকে, গোয়েন্দা বিভাগ যদি লেগে থাকে, একা একা পুলিশও পারবে না এটা, তাহলে কিন্তু বের করা সম্ভব। মাহমুদুর রহমান, এই যে কথা শুনলাম যে যদি লেগে থাকে, যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, এগুলো তো স্বাভাবিকভাবে লোকবল লাগবে, ব্যবস্থা নেওয়া হবে। তো নেওয়া যদি হয়, এখনো আমরা যদি সেই পর্যায়ে থাকি এবং এইভাবে যদি ফাঁস হতে থাকে, তাহলে প্রশ্ন আসছিল যে আগামী প্রজন্ম কি শিখতে, প্রশ্নটা কিভাবে আপনি পাস করবে? করেছিলেন সেটা আমরা যতদূর পারি হালকা করে দেখবার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুরে ফিরে সেটা সিরিয়াসনেস আসছে। কেন? ধরেন যেটা সাদাত ভাই বললেন, এরকম করেও যদি আপনি করেন, তার মানে আপনি ক্রিয়েটিভ করার চেষ্টা করছেন যে এই রকম একটা সমস্যা হচ্ছে, আমি কিভাবে বেরোতে পারি। আপনার মানে ব্রেইন ওখানে কাজে লাগাতে হবে, আপনার ডিভোশন দিতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। এইটা সেই কোথায় আলোচনার পাচ্ছেন? জায়গাতে আমরা এখনো যদি নির্ভর আছি। এইটাই বলছি আমি। তার মানে যে প্রশ্নটা আপনি করছিলেন, যেটা আমি হালকা করতে চাইলাম, সেটা এখন আরো গভীর হয়ে যাচ্ছে। তার সাথে আবার যুক্ত হচ্ছে কি, শিক্ষা মন্ত্রণালয় তো ইনভেস্টিগেশন করতে পারবে না, তাহলে পুলিশ, র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ যা আছে সেইটা করতে হবে, তাহলে সেটাও সিরিয়াস করতে হবে। তাহলে এই পুরো বিষয়
যদি জনাব সাদাত বোঝেন, যদি জনাব এনআই খান বোঝেন, টোটালিটিটা গভর্নমেন্ট বোঝে না। এই মানে ওনারা তো গভর্নমেন্টেরই পার্ট ছিলেন বা আছেন, সেটা যদি গভর্নমেন্ট বোঝে তাহলে গভর্নমেন্ট তার জন্য একদিন ধরে উদ্যোগ নেয়নি কেন? আমি মনে করি ক্রাইসিস ওইটা। সে গভর্নমেন্ট কে আছে, কখন আছে, কিভাবে আছে, কি করেছে, সমস্তটা যদি আপনি হিস্ট্রিটা দেখেন তাহলে আমি মনে করি এটা যে আমাদের সমগ্র জাতির কত বড় ক্ষতি করছে এবং এর জন্য আমাদের দায়িত্ব যে কত গভীর, যেরকম করে এনআই খান বলেন, ডেফিনেটলি গভর্নমেন্ট এরকম করে কখনো ভাবেনি। না না, এটা মান্না ভাই যথার্থই বলছেন। একবার কি শেষ করি, এখানে কিন্তু যেটা টেলিভিশনে যে প্রথম ক্লিপিংটা দেখালেন আপনি, ওর মধ্যে শুধু প্রশ্ন আউটের ব্যাপার ছিল না, সেখানে নকল করা গার্ডিয়ানদের, আমি বলছি না আমি বলছি না, পরীক্ষা পদ্ধতির মধ্যে সমস্যা রয়েছে, আপনি প্রশ্ন আউটের বাইরেও তো আরো বহু রকমের দুর্নীতি আছে। আমি বলছি এগুলো রোধ করার জন্য একমাত্র প্রযুক্তি এবং প্রচুর ইনভেস্টমেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের গার্ডিয়ানদের লেভেলে, অর্থাৎ যারা খুব বেশি করে ছাত্রদের পিছনে, ছেলে মেয়েদের পিছনে নাম্বার পাওয়া, গ্রেড পাওয়া, যা এদেরকে এটা না করতে পারলে আমরা চেষ্টা করি। সিরিয়াসলি চেষ্টা করলে, কমিটমেন্ট নিয়ে করলে এটা হয়। এডুকেশন মিনিস্ট্রি থেকে নজরুল খেয়াল থাকতে পারে যে টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে প্রশ্ন আউট হয়েছিল এবং এটা রংপুর থেকে ধরা পড়েছিল। সেখানে তো পুরো লোকজন সবাই ধরা পড়ছে, আমরা জানি না সেই কেসটা পরে কি হয়েছে, কিন্তু পরে আর রিক্রুটমেন্টের সমস্যা হয়। আমার মনে হয় যে যেটা আমি বলছিলাম সেটা শেষে বলবো, এটা যে গভর্নমেন্ট ইচ্ছা করে এগুলো করা থাকে, কালচারাল একটা ইস্যু আছে, কিন্তু আমাদের অনেক সময় সিরিয়াসনেস থাকে না আমাদের। আমি ঘোরাঘুরি করে যেটা বুঝেছি, অন্য সারা দুনিয়ার দেশ যদি দেখেন, বাংলাদেশের মতো এরকম উর্বর, এরকম প্লেন্টি অফ ওয়াটার, এরকম এনভায়রনমেন্টের দেশ পাওয়া কিন্তু কঠিন, কিন্তু আমরা তো এতদিনে উন্নত দেশ হতে পারতাম, কেন হয়নি? এটা কিন্তু একটা কালচারাল ইস্যু, যাচ্ছে যাবো, খাচ্ছি খাবো। সুতরাং এটা কিন্তু নট নেসেসারিলি যে সরকার ডেলিভারেটলি এটা করে। মান্না, আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আমি কি আমাদের প্রযোজক কিছু বলার চেষ্টা করছি, আমি কিছু শুনতে পাচ্ছি না। যে এই অনুষ্ঠানটি সকাল 8:30টায় পুনরায় প্রচার হবে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, বিষয়টি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেটা নিয়ে সন্দেহ নাই। আলোচকদের বক্তব্য থেকে, সচিব থেকে শুরু করে শিক্ষাবিদ, সাবেক সচিব, রাজনীতিবিদদের বক্তব্য থেকে, অধ্যক্ষের উপাচার্যের বক্তব্য থেকে একটি বিষয় খুব পরিষ্কার, যে ফাঁসের যে বিষয়টি আছে, অনিয়মের যে বিষয়টি আছে, অনৈতিকতার যে বিষয়টি আছে, সেটার অনেকগুলো জায়গাতে অনেক ফাঁক রয়ে গেছে। সামগ্রিক ভাবে যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগগুলো এখনো পর্যন্ত যদি নির্ভর হয়ে গেছে এক মন্ত্রণালয়ের সঙ্গে অথবা এক দপ্তরের সঙ্গে আরেক দপ্তরের যে সংযোগ থাকার কথা, যে সমন্বয় থাকার কথা, সেটার খুব বড় রকমের ঘাটতি আছে। সেই ঘাটতির সুযোগ নিয়ে প্রশ্ন ফাঁস হচ্ছে। নির্দেশ সরকারিভাবে থাকুক বা না থাকুক, সারা দেশে ছড়িয়ে পড়েছে যে সরকারি পর্যায়ে নির্দেশ আছে, সেই নির্দেশের ভিত্তিতে খাতা সহানুভূতির সঙ্গে দেখতে হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সরকারি নির্দেশ থাকুক বা না থাকুক, নির্দেশ ছড়িয়ে পড়েছে বা মানুষের ভেতরে প্রচারণা ছড়িয়ে পড়েছে যে খাতা সহানুভূতির সঙ্গে দেখতে হবে, নাম্বার বাড়িয়ে দিতে হবে। এটা সম্ভবত ভয়ঙ্কর ক্ষতিকর একটি ব্যাপার প্রচার পেয়ে গেছে। এই জায়গাটিতে আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবা দরকার, কেন, কিভাবে, কোন জায়গা থেকে এই নির্দেশনা ছড়িয়ে পড়লো, এর প্রতিরোধে ব্যবস্থাটা কি, এই জায়গাটিতে গুরুত্ব দিয়ে আমাদের ভাবা দরকার। আর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, মন্ত্রণালয় এখনো পর্যন্ত যে জায়গাতে আছে যে না ফাঁস হয়নি, এই না এর জায়গা থেকে ফিরে এসে যদি স্বীকার করে নিয়ে তদন্ত সঠিকভাবে করে যদি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা বিশ্বাস করতে চাই যে বর্তমান প্রজন্ম নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যে আশঙ্কা দেখা দিয়েছে, আশঙ্কার কথা আলোচনা হচ্ছে, সেটা হয়তো আমরা কাটাতে পারবো। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।